নমস্কার বন্ধুরা। এবার সারা দেশে একসাথে এসআইআর হবে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিহারে যেটা চলছে সেটা দেশের সবগুলো রাজ্যে সবগুলো কেন্দ্রশাসিত অঞ্চলে হবে। ইলেকশন কমিশন এটা প্রথম দিনেই জানিয়ে দিয়েছিল, কিন্তু এবার ইলেকশন কমিশন সূত্রে যে খবর বেরিয়েছে এবং সারা দেশের সব মিডিয়াতে যেটা কভার করা হয়েছে সেটা হলো সব রাজ্যে এবং সব কেন্দ্রশাসিত অঞ্চলে, বিহার বাদে, বিহারে তো অলরেডি শুরু হয়ে গেছে, একসাথে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা করা হবে। অর্থাৎ ভোটার তালিকায় আপনার নাম থাকবে কি থাকবে না এটা নিয়ে টেনশন আর খুব বেশি দিন আপনাকে করতে হবে না। হতে পারে এই মাসের শেষের দিকে, না হয় আগামী মাসের প্রথম দিকে ইলেকশন কমিশন এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে দেবে, এরকমটাই অনেকে ধারণা করছেন। এবং ইলেকশন কমিশন এ মাসের 10 তারিখ সব রাজ্যের আপনার চিফ ইলেকটোরাল অফিসারদেরকে নিয়ে বৈঠকে ডেকেছে দিল্লিতে। অর্থাৎ 10 তারিখ মানে 10 সেপ্টেম্বর বৈঠক। একবার খেয়াল করে দেখেন, তার ঠিক আগের দিন 9 সেপ্টেম্বর দেশে উপরাষ্ট্রপতি নির্বাচন। অর্থাৎ উপরাষ্ট্রপতি নির্বাচনটা হয়ে গেলে ঠিক তার পরের দিনই আপনার এসআইআর এর ব্যাপারে সারা দেশের সিইওদের নিয়ে মিটিং করবে ইলেকশন কমিশন। এবার প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠতে পারে যে ইলেকশন কমিশন তো বলেইছে যে সারা দেশে এসআইআর করবে, এবং তাতে সবাই ধরে নিয়েছিল যে যখন যে রাজ্যে বিধানসভা নির্বাচন হবে তার ঠিক আগ মুহূর্তে 5-6 মাস বা 7-8 মাস আগে সেই রাজ্যে এসআইআর করিয়ে নেবে। কিন্তু এখন কেন এরকমটা বলা হচ্ছে? যদি ইলেকশন কমিশন থেকে ডিরেক্টলি বলেনি, সূত্র মারফত জানানো হয়েছে, এরকমটাই সব সংবাদপত্রে মানে প্রকাশিত হয়েছে যে সারা দেশে হঠাৎ করে কেন করবেন? সারা দেশে করা তো সাধারণ ব্যাপার না, বিরাট বড় কর্মযোগ্য, প্রচুর লোককে নিয়োগ করতে হবে। সারা দেশে সবগুলো রাজ্যে সাধারণ মানুষকে এই কাজের সঙ্গে যুক্ত হতে হবে। কারণ সাধারণ মানুষ এই কারণে যুক্ত হবে যে আপনি একজন ভোটার হিসেবে আপনাকে নাম তুলতে হবে, আপনাকে এটা খেয়াল রাখতে হবে আপনার নাম বাদ যাতে না যায়, আপনার ডকুমেন্ট আছে কিনা, যে আপনার লিস্ট ইলেকশন কমিশন থেকে সেই ক্ষেত্রে জানিয়ে দেবে, সেই লিস্ট অনুযায়ী ডকুমেন্ট আছে কিনা তার জন্য আপনাকে খোঁজ করতে হবে। সারা ঘর হয়তো কারোর তোলপাড় করে ফেলতে হবে, অনেকের তো ডকুমেন্ট রেডিলি অ্যাভেলেবেল থাকে না, বা যদি কারোর মানে কোনো ডকুমেন্ট না থাকে তাকে ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। তো অনেক কাজ কিন্তু সাধারণ মানুষকেও করতে হবে। এই সমস্ত কিছু সারা দেশে একসাথে কেন? এবার বলি আমার ধারণা কেন, কি বলছে? আমার ধারণা বলছে যে ইলেকশন কমিশন সারা দেশে এসআইআর করার ব্যাপারে, একসাথে এসআইআর করার ব্যাপারে এই কারণে উদ্যোগী হচ্ছে, কেননা বিহারে এসআইআর প্রক্রিয়ার সময় যেভাবে সারা দেশের মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সারা দেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টি এর নেতারা সবাই মিলে বিহারের ব্যাপারে ইনভলভড হয়েছে, সেই রকমটা যদি একটা রাজ্যে যখন করবে তখন সেই সবগুলো রাজ্যের ক্ষেত্রেই যদি হয়, তাহলে এটা বিজেপির জন্য, বিশেষ করে ইলেকশন কমিশনের তো জন্যই, কারণ ইলেকশন কমিশন এখন সবাই ধরে নিয়েছে যে বিজেপির শাখা সংগঠনের মতন কাজ করে এবং এই সমস্ত কিছু করছেই মোদীকে খুশি করার জন্য, মোদীর পার্টিকে ক্ষমতায় রাখার এবং ক্ষমতায় আনার জন্য। তো সুতরাং এই কাজটাতে তাদের জন্য সমস্যা হবে। এই কারণে যদি একসাথে সারা দেশে এসআইআর করা হয় তাহলে ভাবেন ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রত্যেকটা রাজনৈতিক দল নিজের নিজের রাজ্যে ব্যস্ত থাকবে। কংগ্রেস ব্যস্ত থাকবে গুজরাটে, রাজস্থানে, তারপর মধ্যপ্রদেশে, তারপর পাঞ্জাবে, দিল্লিতে, এরকম যে যে জায়গাতে কংগ্রেসের সংগঠন এখনো মজবুত আছে সেই রাজ্যগুলোতে কংগ্রেস ব্যস্ত থাকবে, তৃণমূল কংগ্রেস ব্যস্ত থাকবে পশ্চিমবঙ্গে, এবার সিপিআইএম ব্যস্ত থাকবে কেরলে, ডিএমকে ব্যস্ত থাকবে তামিলনাড়ুতে। এরকম ভাবে তার যে বিরোধী দলগুলো যারা এখন বিহারের ব্যাপারে তারা টাইম দিতে পারছে, তখন তাদের পক্ষে টাইম দেওয়া সম্ভব হবে না। তারা নিজের রাজ্যের
ভোটার তালিকা নিয়েই তাদের মানে সারাক্ষণ ধরে ব্যস্ত থাকতে হবে। ফলে দিল্লিতে যে সব দল মিলে যেভাবে একদিকে সুপ্রিম কোর্টে তারা লড়াইটা লড়ছে, আর একদিকে পার্লামেন্টের অধিবেশন চলাকালীন সময়ে পার্লামেন্টের ঠিক বাইরে বা কমপ্লেক্সের ভেতরে তারা লড়াইটা লড়েছে, সেটা খুব কঠিন হয়ে যাবে। তো এইটা একটা উদ্দেশ্য যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে তার তার নিজের রাজ্যে ব্যস্ত করে দাও। এখন বিজেপির কাছে অধিকাংশ রাজ্যে তার সংগঠন আছে, কিন্তু সিপিএম এর কাছে সব রাজ্যে বা অধিকাংশ রাজ্যে সংগঠন নাই। কংগ্রেসের কাছেও এই মুহূর্তে সব রাজ্যে সমান মজবুত সংগঠন নাই। তৃণমূল কংগ্রেস বলেন, সমাজবাদী পার্টিগুলো বলেন, আরজেডি বলেন, ডিএমকে বলেন, জেএমএম বলেন, এরা সবাই এক একটা রাজ্যে তারা বড় শক্তি, কিন্তু অন্য রাজ্যে তারা প্রায় নাই বলা যায়। আম আদমি পার্টি চেষ্টা করলেও সে এক দুইটা বা দুইটা তিনটা রাজ্যের মধ্যেই তার সংগঠন রয়েছে, এর বাইরে তার এখনো কিছু হয়নি। তো সুতরাং সেই দলগুলো আপনার সমস্যায় পড়ে যাবে। ঐক্যবদ্ধভাবে ইন্ডিয়া অ্যালায়েন্স হিসেবে যে লড়াইটা, সেই লড়াইটা আর খুব একটা দেখা যাবে না। সেক্ষেত্রে বিজেপি কোথাও লড়বে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, কোথাও লড়বে আপনার আরজেডির সঙ্গে, কোথাও লড়বে ডিএমকে সঙ্গে, কোথাও লড়বে কংগ্রেসের সঙ্গে, এরকম ভাবে লড়াইটা হয়ে যাবে। তখন আপনার কোথাও খুব মজবুত ভয়েস তখন আর উঠে দাঁড়াবে না। বিহারে যেরকম পাই টু পাই প্রত্যেকটা বিষয়কে তুলে ধরা সম্ভব হয়েছে, সারা দেশের মানুষের মধ্যে তার একটা জাগরণ তৈরি করার চেষ্টা করা হয়েছে, এবং ইলেকশন কমিশনকে অনেক ক্ষেত্রে বাধ্য করা হয়েছে ত্রুটি সংশোধনের জন্য। সেটা কিন্তু আর সব রাজ্যে সম্ভব হবে না। তো এই পরিকল্পনা নিয়েই আমার ধারণা ইলেকশন কমিশন এবং বিজেপির যে পার্টনারশিপ রয়েছে, সেই পার্টনারশিপে এই সিদ্ধান্ত আপাতত ভেতরে ভেতরে নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অফিসিয়ালি তখন আমরা বলতে পারবো যখন তার জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। এখন আরেকটা ব্যাপার হলো কি, 2024 সালে লোকসভা নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার পরে বিজেপি এমন ভাবে টেনশনে পড়ে গেছে যে এখন মনে করছে যে এইভাবে যদি ইলেকশন হতে থাকে তাহলে 2029 পর্যন্ত যদি অ্যাক্সিডেন্টালি সরকারটা টিকে যায়, তাহলে এরপরে তো আর শাসন ক্ষমতায় ফিরে আসা সম্ভব হবে না। আর তাছাড়া রাজ্যে রাজ্যে যদি এরকম বাধাপ্রাপ্ত হয় তাদের পরিকল্পনা বা কুপরিকল্পনা বা দুষ্ট পরিকল্পনা বা যেটাই বলেন না কেন, সেটা রূপায়ণ করতে গিয়ে যদি এভাবে বাধাপ্রাপ্ত হয়, যেরকমটা বাধা তারা বিহারে পেয়েছে বা পাচ্ছে, তাহলে তো আগামী দিনে রাজনীতি করা খুব কঠিন হয়ে যাবে। কারণ এখন নায়কতান্ত্রিক রাজনীতির জন্য এটা চ্যালেঞ্জ, মানুষের মধ্যে জাগরণ তৈরি হওয়া, মানুষের আপনার সচেতন ভাবে মানুষের এগিয়ে আসা, এটা বড় ধরনের চ্যালেঞ্জ। তো তার কারণে তারা মনে করছে এখন যে সারা দেশে যদি একসাথে যদি এসআইআর করে নেওয়া যায় এবং তাতে যদি বিরাট সংখ্যক বিরোধী ভোটারকে যদি বাদ দিয়ে দেওয়া যায় এবং সেই তালিকাতে যদি দেখা যায় যে তাদের ভক্ত, তাদের অনুগামী, তাদের কমিটেড ভোটার, এদের এক একজনকে একাধিক রাজ্যে বা অনেকগুলো রাজ্যে যদি ভোটার বানিয়ে দেওয়া যায় এবং মানে নানান রকম ছল চাতুরির আশ্রয় নিয়ে নানান ধরনের 2 নম্বরই করে যদি ভোটার তালিকাটাকে যদি তাদের জয়ের জন্য সুইটেবল বানিয়ে দেওয়া যায়, তাহলে এরপরে বিভিন্ন রাজ্যের নির্বাচন, বিধানসভা নির্বাচন জিততে খুব একটা অসুবিধা হবে না। লোকসভা নির্বাচন যদি মাঝখানে যদি করতেও যদি হয় মধ্যবর্তী নির্বাচন, তাহলে সেই ক্ষেত্রেও পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসা সহজ হবে। তো সেই কাজে তাদের হয়ে যে কাজ করছে নির্বাচন কমিশন, তাকে তারা কাজে লাগানোর জন্য এখন উদ্যোগী হয়েছে, এটা মনে করছে অনেকে, এবং এরকমটা মনে করার যথেষ্ট সঙ্গত কারণ রয়েছে। না হলে হঠাৎ করে সারা দেশে একসাথে কেন এসআইআর? যে রাজ্যে যখন বিধানসভা নির্বাচন আসবে তখন সেই রাজ্যে তার কিছুটা আগে করিয়ে নেওয়া যায়। এখন ধরেন ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচন 2028 সালে, আপনার কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, তারপর পন্ডিচেরি, আসাম, এই রাজ্যগুলোতে তো সামনে নির্বাচন, কিন্তু এইগুলিকে বাদ দিলে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন আবার প্রায় 5 বছর পরে, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন আবার প্রায় 5 বছর পরে, জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন আবারও বোধহয় 3.5-4 বছর পরে, এরকম অনেকগুলি রাজ্যে তো অনেক পরে নির্বাচন। তাহলে সেইগুলিতেও কেন এখনই করতে হবে নির্বাচন কমিশনকে? তাহলে তার পিছনে একটা বড় ধরনের রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।
রাজনৈতিক প্রভুদের স্বার্থ রক্ষা করার জন্য বিশেষ কোনো উদ্দেশ্য থাকতে পারে। এই সমস্ত কিছুই এখন চুলচেরা বিশ্লেষণ চলছে, বিশ্লেষণের খুব স্বাভাবিকভাবে কারণ রয়েছে এবং তার কারণেই 10 তারিখ ইলেকশন কমিশন সমগ্র মুখ্য নির্বাচনী আধিকারিকদেরকে নিয়ে যে বৈঠক করবে, সেই বৈঠকের পরে কি বার্তা তারা দেয় দেশের মানুষকে, সেটার দিকে সবাই তাকিয়ে রয়েছে এই মুহূর্তে। আজ বেশি সময় নাই এবং যদি তারা এ মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে যদি বিজ্ঞপ্তি জারি করে দেয়, এরপরে যদি 1 মাস ধরে সারা দেশে একসাথে যদি গণনা করা হয়, তাহলে সেটা তো আপনাদের জন্যও মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হবে। তার জন্য আপনাদেরকে মানসিক প্রস্তুতি নিয়ে নিতে হবে এখন থেকেই। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, আপনার ঝাড়খণ্ড, উড়িষ্যা, গুজরাট, রাজস্থান, দিল্লি, সব রাজ্যে যারা বসবাস করেন, যারা এই ভোটার তালিকায় আছেন অথবা যাদের নাম তোলা হবে, তাদের এখন থেকে প্রস্তুতি নিয়ে নিতে হবে। কারণ নিজের রাজ্যে লাস্ট এসআইআর কবে হয়েছিল সেটা দেখতে হবে তাদের প্রত্যেককেই, এবং সেই তালিকায় নিজের নামটা রয়েছে কিনা, না থাকলে বাবা মায়ের নাম আছে কিনা, যদি না থাকে তাহলে তো নাগরিকত্ব প্রমাণ করতে হবে। আর প্রমাণ করতে গিয়ে ইলেকশন কমিশন থেকে যে ডকুমেন্টগুলোর কথা বলবে, সেই ডকুমেন্টগুলো না থাকলে তো মুশকিল হয়ে যাবে। সেক্ষেত্রে তালিকার বাইরে নাম চলে যাবে, আর তালিকার বাইরে নাম চলে গেলে পরে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হতে পারে। কারণ সেক্ষেত্রে তো ভারতীয় নাগরিকত্বই তো প্রশ্নের মুখে চলে আসবে। এবং তার জন্য এরপরে রেশন কার্ড কি থাকবে? এরপরে কি স্কুলে কলেজে ভর্তি মানে বাচ্চাদের লেখাপড়া করানো সহজ হবে? কোন হাসপাতালে চিকিৎসা নেওয়া বা ভারতীয় নাগরিকদের জন্য যে যে স্কিমগুলো, যে যে সুবিধাগুলো সরকার থেকে দেয়া হয়, সেগুলো কি পাওয়া যাবে? এরপরে সবচেয়ে বড় কথাটা আসছে, সেটা হলো ভারতীয় নাগরিক। এই কথাটাই যদি আপনি প্রমাণ করতে না পারেন এবং আপনার ভোটার তালিকা থেকে এই কারণে যদি নাম বাদ হয়ে যায় যে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারেননি, তাহলে এরপরে কি আপনি ভারতে থাকতে পারবেন? ফলে অনেক প্রশ্ন এই এসআইআর কে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবে উঠে আসে এবং এসআইআর এর যে দরকার রয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এসআইআর একটা যুক্তিযুক্ত বিষয়, কিন্তু এসআইআর কে যদি কেউ কোনো সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে এবং সেখানে যদি দেখা যায় অবৈধভাবে বৈধ ভোটারকে বাদ দেওয়া হয় এবং বৈধ ভোটারকে অবৈধভাবে একাধিক কেন্দ্রে ভোটার হিসেবে নাম তোলা হয় এবং নানান ভাবে যদি ভোটার তালিকাকে যদি কালিমালিপ্ত করা হয়, ভোটার তালিকা নিয়ে যদি নানান রকম কেলেঙ্কারি করা হয়, তাহলে সেটা তো দেশের স্বার্থে লাগে না। সেটা হয়তো বা কোনো একটি রাজনৈতিক দলের বা রাজনৈতিক গোষ্ঠীর সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হয়তো চরিতার্থ করতে পারে, কিন্তু দেশের সাধারণভাবে দেশের মানুষের বর্তমান এবং ভবিষ্যৎকে তো সুরক্ষিত করতে পারে না। তো তার কারণে বিষয়গুলো নিয়ে আলোচনার যথেষ্ট অবকাশ রয়েছে। আমার মনে হয় আপনারাও আপনাদের মতন করে মতামত অবশ্যই দিতে পারেন, আর মতামত দেওয়ার জন্য কমেন্ট বক্স রয়েছে। গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকলে ভিডিওটাকে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।